আহ এই পর্বের আগে আমি জীবনানন্দ দাশের বেশ কয়েকটি কবিতা নিয়ে আলোচনা করেছিলাম। সেই রকমই আজকের একটি পর্ব আমার এই সাহিত্যের পথে চ্যানেলে থাকবে। আজকে যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেই কবিতাটিকে অনেকের বেশ দুর্বোধ্য বলে মনে হতেই পারে, কিন্তু আমরা যদি একটু তলিয়ে দেখি তাহলে বুঝতে পারবো যে এই কবিতাটির মধ্যে জীবনানন্দ দাশ যে ভাবের প্রকাশ করেছেন তা সত্যি অসামান্য এবং তার সামাজিক তথা ঐতিহাসিক একটি গুরুত্ব অবশ্যই রয়েছে। আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটির নাম হলো রাত্রি। ভিডিওটি আমি চেষ্টা করব খুব সহজে কবিতাটির মূল বিষয়বস্তু আপনাদের বা তোমাদের সামনে তুলে ধরার, তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের আলোচ্য এই রাত্রি কবিতাটি সাতটি তারার তিমির কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 1948 সালের কলকাতা তথা শহুরে সমাজের কেমন যেন এক অজানা রূপ ধরা পড়েছে এই কবিতাটির মাধ্যমে। 1948 সালে আসলে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় এবং আমরা যা বুঝতেই পারি যে এই সময় এই কবিতাটি লেখা। এবং আমাদের একটি ঐতিহাসিক গুরুত্বের কথা মনে রাখতে হবে এই সময়কালটিকে কেন্দ্র করে, যে 1948 সাল মানে বিশ্বযুদ্ধ এবং বিশ্বযুদ্ধের যে বীভৎস একটি প্রভাব সেটা আমাদের খোদ কলকাতার বুকে আমরা খেয়াল করতে পারছিলাম, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব কিন্তু আমাদের দেশে তথা আমাদের রাজ্যে ভীষণভাবে পড়েছিল। সেই একটা ঐতিহাসিক যে পটভূমি তা আমাদের এই কবিতার মধ্যে ধরা পড়ছে। এই যে রাত্রি বা অন্ধকার, এই বিষয়টার জীবনানন্দের খুব চেনা একটি প্রতীক। বিভিন্ন সময়ে রাত্রির বুকে যেমন অনন্ত সূর্যোদয়ের ঘোষণা করেছেন কবি, তেমনি এই অন্ধকার আবার কখনো হয়ে উঠেছে অদ্ভুত আধারের মতো, যেখানে উটের গ্রীবার মতো নিস্তব্ধতা এসে দাঁড়ায়। এই কবিতায় এই যে রাত্রি সেটা কিন্তু যেন সদর্থক প্রতীক হিসেবে ব্যবহার করছেন না কবি। এই কবিতায় এই যে রাত্রি শব্দটি বা রাত্রি নামকরণটি, এটাকে যেন কবি খুব একটা সদর্থক দৃষ্টিভঙ্গিতে ব্যবহার করছেন না। অন্যান্য ক্ষেত্রে আমরা রাত্রির পরে সকাল আসবে এই একটা আশা, এই একটা ইচ্ছা, এবং আমরা মানে কবিও বারবার বলার চেষ্টা করেছেন যে অন্ধকার কাটিয়ে আলোর কোনো একটা দিক রয়েছে। সেই বিষয়টা যেরকম ভাবে দেখেছি এই কবিতার ক্ষেত্রে আমরা তা খুব একটা দেখতে পাবো না। কবিতাটি আলোচনা করলেই আমরা এই বিষয়বস্তুটা খানিকটা হলে বুঝতে পারবো। কিরকম? হাইড্রান্ট খুলে দিয়ে কুষ্ঠরোগী চেটে নেয় জল, অথবা সে হাইড্রান্ট হয়তো বা গিয়েছিল ফেঁসে। এখন দুপুর রাত নগরীতে দল বেঁধে নামে, একটি মোটর কার গাড়লের মতো গেল কেশে অস্থির পেট্রোল ঝেড়ে। প্রত্যেকটা শব্দ যেন আলাদাভাবে প্রকাশিত হচ্ছে এবং বেশ কঠিন লাগবে কবিতাটি পড়তে। আমরা আস্তে আস্তে কবিতাটির পংক্তি অনুযায়ী যদি বোঝার চেষ্টা করি তাহলে হয়তো বিষয়টা বুঝতে আমাদের সুবিধা হবে। প্রথমেই উনি উল্লেখ করছেন কি, হাইড্রান্ট খুলে দিয়ে কুষ্ঠরোগী চেটে নেয় জল, অথবা সে হাইড্রান্ট হয়তো বা গিয়েছিল ফেঁসে। এক চরম কড়া বাস্তবতা কথা যেন তুলে ধরছেন এবং সমাজের দুটি ভীষণ অস্পৃশ্য অচ্ছুত যে অবস্থা, একদিকে মানুষ আরেকদিকে হাইড্রান্ট, এই দুটো বিষয়কে একত্রিত করে একটা খুব কঠোর এক পরিস্থিতির সম্মুখে আমাদের দাঁড় করাচ্ছেন। সমাজের আটকে থাকা একটা দিকের কথা প্রকাশিত হচ্ছে হাইড্রান্ট হয়তো বা গিয়েছিল ফেঁসে এই লাইনটির মাধ্যমে। যা মনে করা হচ্ছে, মানে কবি বলতে চাইছেন যে এটি যেন সমাজের আটকে থাকা একটা দিক যা রাত হলে প্রকাশিত হয়, এবং কে প্রকাশ করে? কুষ্ঠরোগী। সেও সমাজের ভীষণ অস্পৃশ্য একটা অবস্থা, বা আগে ছিল, এখন কুষ্ঠরোগী তো পাওয়া যায় না, কিন্তু সেই বিষয়টাকে একটা কঠোর বাস্তবতার ছবি প্রথম দুটি পংক্তিতেই যেন দেখাচ্ছেন, এবং রাত্রি নামলেই এগুলো কিন্তু ঘটছে।
এখন দুপুর রাত নগরীতে দল বেঁধে নামে। আচ্ছা, দুটো লাইন একসাথে পড়ি। অথবা সে হাইড্রান্ট হয়তো বা গিয়েছিল ফেসে, এখন দুপুর রাত নগরীতে দল বেঁধে নামে। আমি যেটা বললাম যে সমাজের আটকে একটা থাকা দিক যেটা রাত হলে প্রকাশিত হয়। একটি মোটর কার গাড়লের মতো গেল কেশে, অস্থির পেট্রোল ছেড়ে। গাড়লের মতো গেল কেশে, একটা আধুনিক শহরের যন্ত্র জীবনের অস্থিরতা, অশান্ত পরিস্থিতি, নেতিবাচকতা, এই পুরো বিষয়টাকে ওই যেখানে কুষ্ঠরোগী হাইড্রান্ট খুলে জল চেটে নিচ্ছে তার মধ্যে একটা যেন প্রতীক হিসেবে ব্যবহার করছেন। তার মধ্যেও গাড়ি ঘোড়া চলছে, তার মধ্যেও শহরের অশান্ত জনজীবন, যন্ত্র জীবন, সে কিভাবে যাচ্ছে অস্থির পেট্রোল ঝেড়ে। সতত সতর্ক থেকে তবু কেউ যেন ভয়াবহ ভাবে পড়ে গেছে জলে, যেন যে কোনো সময় যে কোনো রকমের বিপদ এসে পৌঁছাতে পারে। তিনটে রিকশা ছুটে মিশে গেল গ্যাস ল্যাম্পে, মায়াবীর মতো জাদু বলে। এই যে পংক্তিটা, তিনটে রিকশা ছুটে মিশে গেল শেষ গ্যাস ল্যাম্পে, মায়াবীর মতো জাদু বলে, পড়া বাস্তব কল্পনার যে বিষয় জীবনানন্দের কবিতায় আমরা বারবার পেয়েছি, সেটারই একটা খানিক ছোট্ট ছবি আমরা দেখতে পাই। রিকশা যে কিন্তু ছুটতে পারে না, কিন্তু সেই ছবির এক স্থির যে মানে যানবাহন, সেটাও যেন প্রবল বেগে ছুটে মিশে যাচ্ছে কোথায়? স্বপ্নালোকের মধ্যে। গ্যাস ল্যাম্পের মায়াবীর জাদু বল তার মধ্যে গিয়ে যেন ছুটে যাচ্ছে। এবার একটা পরিপূর্ণ ছবি আমরা যদি এই দুটি প্যারাগ্রাফে দেখবো যে একদিকে রাত্রি নামছে, সমাজের কঠোর বাস্তবতাকে মনে করিয়ে দেখাচ্ছেন যে সমাজের অস্পৃশ্য একটা অবস্থা, সে কিভাবে জল চেটে নিচ্ছে না হাইড্রান্ট খুলে। এবং এই পুরো বিষয়টা গোটা দিন আটকে থাকে, রাত হলে তারা সব দল বেঁধে নামে। একদিকে যেমন এইরকম একটা পরিস্থিতি, মানুষের এক কঠোর বাস্তব অবস্থার যেমন কথা বলছেন কবি, তার সঙ্গে সঙ্গে অস্থির যন্ত্র জীবন, চারিদিকে গাড়ি ঘোড়া চলছে, গাড়লের মতো কেশে অস্থির পেট্রোল ঝেড়ে মোটর কার চলে যাচ্ছে। সমাজের আরো ঠিক ওই একই রাস্তার মধ্যে ওই আমরা যে ছবি সেটাকেও পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে একটা অতি স্থবির যান যে কিনা রিক্সা, সে প্রবল বেগে ছুটে স্বপ্নালোকের মধ্যে মিশে যাচ্ছে। এই যে পুরো বিষয়টা, এটা কোনো রকম রবীন্দ্রনাথের কবিতা নয়, কোনো রকম সুনীল গাঙ্গুলির কবিতা নয়, কোনো প্রেমের কবিতা নয়, এটা পরাবাস্তবতাবাদীর এক কবিতা বা সাররিয়ালিস্টিক কবিতা। তাই এর মধ্যে আমরা ছোট ছোট প্রতীক, ছোট ছোট ছবি পাই, যেগুলিকে একত্রিত করে আমরা কলকাতার রাত্রির একটা বর্ণনা কবির কাছ থেকে পাচ্ছি। এরপরে কি বলছেন? বলছেন, আমিও ফিয়ার লেন ছেড়ে দিয়ে হঠকারিতায় মাইল মাইল পথ হেঁটে দেয়ালের পাশে দাঁড়ালাম বেন্টিং স্ট্রিটে গিয়ে টেরিটি বাজারে, চিনে বাদামের মতো বিসূক্ষ্ম বাতাসে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, অনেকেই বলেছেন যে জীবনানন্দ দাশের রাস্তায় হাঁটা, মানে উনি কিন্তু শহরের বুকে অস্থিরভাবে রাস্তার মধ্যে বিভিন্ন রকম সময় হাঁটাহাঁটি করতেন, এবং সেটা যে খুব কারণে তাও হয়তো নয়। যাই হোক, কবি যেন এই অবস্থা মধ্যে নিজে অবস্থান করছেন। তিনি ফিয়ারলেন বা ফেয়ারলেন, এই ফেয়ার না ফিয়ার অ্যাকচুয়ালি উচ্চারণটা, এটা পোদ্দার কোটের কাছে একটি রাস্তা, সেখান থেকে তিনি যেন এই দৃশ্যটা দেখার পর তাড়াতাড়ি হঠকারিতায় দিশাহীন ভাবে মাইল মাইল পথ হেঁটে, সেই একই কথা বনলতা সেনেও আমরা পেয়েছিলাম না, যে বহুদিন ধরে, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি, এখানেও তাই একটা ক্লান্তি রয়েছে কথায়। মাইল মাইল পথ হেঁটে দেওয়ালের পাশে আড়াল নিচ্ছেন, কিন্তু দেওয়ালের পাশে দাঁড়ালাম বেন্টিং স্ট্রিটে গিয়ে টেরিটি বাজারে। সমাজের ওই অবস্থা দেখার পর তিনি অন্য এক জায়গায় এলেন, টেরিটি বাজারের সামনে দেয়াল ঘেঁষে তিনি দাঁড়ালেন, এবং সেখানের বাতাসটা কিরকম, কিভাবে বর্ণনা করছেন কবি? চিনে বাদামের মতো বিসূক্ষ্ম বাতাস, আর্দ্রতাহীন, প্রাণহীন, যেন শহরের একটা প্রাণহীনতার লক্ষণকে তুলে ধরছেন। চিনে বাদামের খোসা আমরা যদি ফু দিয়ে উড়িয়ে দিই, যেরকম একটা শুকনো খসখসে একটা অবস্থার সৃষ্টি হয়, সেরম বাতাসের
সামনে তিনি আড়ালে দাঁড়িয়ে আবার আমাদের এই রাত্রিরের শহরটাকে দেখতে থাকলেন, যে শহর ক্লান্ত, যে শহর প্রাণহীন, যে শহর ভালোবাসাহীন। মোদির আলোর তাপ চুমো খায় গালে, কেরোসিন কাঠ গালা গুণ চট চামড়ার ঘ্রাণ, ডাইনামোর গুঞ্জনের সাথে মিশে গিয়ে ধনুকের ছিলা রাখে টান। স্বপ্ন হলেও বাস্তব যেন, মোদির আলোর তাপ চুমো খায় গালে, একটা যেন মৃদুমন্দ উষ্ণতা তিনি ফিল করতে পারেন। কেরোসিন কাঠ গালা গুঞ্চট চামড়ার ঘ্রাণ, একটা তীব্রতার কথা বলেন। ডাইনামোর গুঞ্জনের সাথে মিশে গিয়ে ধনুকের ছিলা রাখে টান, সমস্তটা মিশে একটা চাপা উত্তেজনা, একটা অদৃশ্য টান এই শহরের বুকে তিনি অনুভব করেন। টান রাখে মৃত জাগ্রত পৃথিবীকে, টান রাখে জীবনের ধনুকের ছিলা। শ্লোক আওড়ায় গেছে মৈত্রেয়ী কবে, রাজ্য জয় করে গেছে অমর আত্মিলা। কি বলতে চাইছে? টান ধরে আছে পৃথিবী, এই টান ধরে আছে পৃথিবীকে বিপরীত মুখে। কবে থেকে যেন এই যে একটা প্রবল একটা বিপরীতমুখী আন্দোলন আমাদের শহর তথা পৃথিবী তথা আমাদের জীবনে চলে আসছে। আমরা এটাকে বুঝতে না পারলেও এটি অবস্থান করে আমাদেরই সঙ্গে, আমাদেরই জীবনে। এবং কি বলছেন যে কবে থেকে যেন এই যুদ্ধ চলে আসছে, সেই যবে মৈত্রেয়ী শ্লোক বলেছিল, সেই অমর আত্মিলা রাজ্য জয় করে গিয়েছিল। এখানে দুটি কথা বলে দিই। মৈত্রেয়ী বলতে উপনিষদের যিনি জ্ঞানী নারী, যার কথা আমরা জানতে পেরেছিলাম বা পারি, লোপামুদ্রা মৈত্রেয়ী, এই প্রসঙ্গ আনছেন, অর্থাৎ বহু বহু কাল থেকেই যেন এই বিষয়টি চলে আসছে। আর এবং এই মৈত্রেয়ী কিন্তু আত্মা এবং অমরত্ব নিয়ে প্রশ্ন করেছিলেন সেই সময় দাঁড়িয়ে। আর অমর আত্মিলা বলতে আত্মিলা দা হান, এই প্রসঙ্গটি তুলতে হয় কারণ হানদের রাজা ছিলেন তিনি, ভয়ঙ্কর বিজয়ী ছিলেন এবং রোমান সাম্রাজ্যের ওপর বারবার আঘাত এনে রোমান সাম্রাজ্যকে পতনের দিকে তিনি অগ্রসর করে দিয়েছিলেন। তাই কবে রোমান এম্পায়ারমেন্ট এবং মৈত্রেয়ীর কথা, এই বহু প্রাচীন কথা তুলে নিয়ে আসছেন এই কবিতায়, এবং তিনি বোঝানোর চেষ্টা করছেন যে এই যে একটা বিপরীতমুখী টান সেই সময় থেকে আজও চলে আসছে। নিতান্ত নিজের সুরে তবুও তো উপরের জানলা থেকে গান গায়ে আধো জেগে থাকা ইহুদি রমণী, পিতৃলোক হেসে ভাবে কাকে বলে গান আর কাকে সোনা তেল কাগজের খনি। এখানে ঐতিহাসিক একটা তথ্য আমরা বলতেই পারি, সেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের প্রসঙ্গ আসছে, জুইশদের প্রসঙ্গ আসছে, এবং তোমরা অনেকেই জানো যে সেই সময় জার্মানি প্রবলভাবে অত্যাচার করেছিল এদের জুইশদের ওপর, এবং হলোকাস্টের কথা নিশ্চয়ই জানো। সেই একটা ভীষণ দুঃখী অবস্থাকে তুলে ধরার চেষ্টা করছেন। কলকাতার বুকে তো এটা হওয়ার কথা নয়, কিন্তু গোটা পৃথিবীকে তিনি আজ এই রাত্রির বুকে কলকাতার সঙ্গে মিশিয়ে দিচ্ছেন। মনে হচ্ছে ওই টেরিটি বাজারে দাঁড়িয়েই তিনি দেখতে পাচ্ছেন যে ওপরের বারান্দা থেকে কোনো একজন ভীষণ বেদনাদায়ক পুরনো গান গাইছে। কে গাইছে? ইহুদি রমণী। তার আর হয়তো কিচ্ছু নেই, কেউ নেই, শুধু ওইটুকু, ওই পুরনো গান তার বেঁচে রয়েছে। এবং পিতৃলোক হেসে ভাবে কাকে বলে গান আর কাকে সোনা তেল কাগজের খনি। পিতৃলোক মানে তারই বংশধরের কথা, বংশধর না, তারই পূর্বপুরুষদের কথা বলা হচ্ছে, যে পূর্বপুরুষরা এক সময় হয়তো তাদের নিজেদের ক্ষতির পিছনেই কারণ হয়ে দাঁড়িয়েছিল। এটা ইতিহাস বলে থাকে। তাদের প্রবল মেটেরিয়ালিস্টিক অবস্থা, তাদের পয়সা সোনা তেল এগুলির যে আমদানি তার হাতে ছিল, সেটাকেই তারা আসল মনে করেছিল। তাই তারা যেন ব্যঙ্গের হাসি হাসছে। আজকে দাঁড়িয়ে এইভাবে ইহুদি রমণীর গান তাদের কানে বাজলে পিতৃলোক হেসে ভাবে কাকে বলে গান আর কাকে সোনা তেল কাগজের খনি। মেটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা নাকি ভুলে যাওয়া শিল্প, আমাদের ভেতরের বেদনা,
এটা প্রাধান্য পাবে, কোনটা, এই একটা বিষয়, এটাও একটা টান, কিন্তু সেটাও কবি দেখাচ্ছেন। ফিরিঙ্গি যুবক কটি চলে যায় ছিমছাম, থামে হেসে এক লোল নিগ্র হাসে, হাতের ব্রায়ার পাইপ পরিষ্কার করে বুড়ো এক গরিলার মতো বিশ্বাসে। নগরীর মহৎ রাত্রিকে তার মনে হয় লিবিয়ার জঙ্গলের মতো, তবুও জন্তুগুলো আনুপূর্ব, অবৈতনিক, বস্তুত কাপড় পরে লজ্জা বশত। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, শব্দটার প্রয়োগ এখানে করা হয়েছে লোল নিগ্র হাসে। সেই সময় কিন্তু অসুবিধা ছিল না, কিন্তু এখন এই শব্দের ব্যবহার করা হয় না, তার বদলে আমরা ব্ল্যাক বলতে পারি। কিন্তু এই পার্টিকুলার ওয়ার্ডটা কিন্তু রেসিজমের সঙ্গে সম্পর্কিত, তাই আমরা এই শব্দটা এমনিতে ব্যবহার করব না, এখানে কবিতায় যেহেতু আছে তাই তো আমাদের ব্যবহার করতেই হবে। ফিরিঙ্গি যুবক চলে যাচ্ছে, তার উল্টো দিকে বিপরীতমুখী টান বা বিপরীত অবস্থায় কাকে দেখানো হচ্ছে? একজন বৃদ্ধ আফ্রিকান কে দেখানো হচ্ছে, ব্ল্যাক কে দেখানো হচ্ছে। ভিন্ন ধর্মের মানুষ এবং বর্ণ বিভাজনের এই যে বিষয়টা, সেটাও কিন্তু আমাদের শুধু কলকাতার বিষয় তো নয়, এবং এই যে চালচিত্রটা কিন্তু রচনা করছে এটাও কিন্তু বিদেশি বিষয়ই এসে দাঁড়াচ্ছে। তাই কলকাতা কোথাও গিয়ে, শহর কোথাও গিয়ে মিশে যাচ্ছে অন্ধকারের মধ্যে গোটা পৃথিবীতে। দেখাচ্ছেন তিনি কি দেখাচ্ছেন? ফিরিঙ্গি যুবক কটি চলে যায় ছিমছাম, থামে ঠেস দিয়ে এক লোল নিগ্র হাসে, হাতে ব্রায়ার পাইপ পরিষ্কার করে বুড়ো এক গরিলার মতো বিশ্বাসে। তাদের দেখে তার মুখেও একটা ব্যঙ্গাত্মক হাসির উদ্রেক হচ্ছে, কারণ এই যে সমাজ, এই যে বর্ণবিদ্বেষী মনোভাব, এই যে এরা কিভাবে এদের ওপর অত্যাচার করেছিল তা তো তিনি জানেন, এবং তিনি বহু পুরনো। সেই জন্য তিনি তাদের দেখে একটি পাইপ পরিষ্কার করতে করতে আদিম বুড়ো এক গরিলার মতো বিশ্বাসে, এবং গরিলাদের বহু মানে তার জীবৎকাল বহুদিনের হয়, সেই জন্য এক আদিম বিশ্বাসে তিনি মনে মনে হেসে কি ভাবছেন? নগরীর মহৎ রাত্রিকে তার মনে হয় লিবিয়ার জঙ্গলের মতো, আফ্রিকার ভয়ানক গভীর জঙ্গলের সমান মনে হয় নগরীর রাত্রিকে। এই ফিরিঙ্গি যুবকগুলিকে দেখে তার মনে হয় কি? জন্তুগুলি আনুপূর্ব, অতিবৈতনিক, বস্তুত কাপড় পরে লজ্জাবশত। তার মনে হয় যে এই যে রাত্রি মুখর যে নগরী, সেটা অনেকটা অন্ধকারাচ্ছন্ন শহর, অন্ধকারাচ্ছন্ন লিবিয়ার জঙ্গল, এবং যারা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তাদের দেখতে মানুষের মতো নিশ্চয়ই, তাদের ছিমছাম পোশাক, তাদের স্মার্ট ব্যাপার স্যাপার, আমাদের এই জীবনযাত্রা সবটাই মানুষের মতো, কিন্তু দেখতে হলেও এরা কিন্তু সেই লিবিয়ার জঙ্গলের কোনো জন্তু সমান, যারা বস্তুত কাপড় পরে লজ্জাবশত। এই জন্তুগুলি কাপড়ে লজ্জা ঢাকে মাত্র। আধুনিকতার দিকে চরমতম একটা প্রশ্ন হানছে এই যে আফ্রিকান যে বৃদ্ধ ব্যক্তি তিনি, এবং তিনি কিন্তু ব্যঙ্গাত্মক হাসি হাসছেন। তার ব্রায়ার পাইপ পরিষ্কার করতে করতে তিনি ভাবছেন যে আমরা এই শহরে বসবাস করি, এখানে মানুষজন ঘুরে বেড়ায়, এই নগরীকে আমরা নগরী মনে করি, কিন্তু পুরো নগরীটাই লিবিয়ার জঙ্গলের মতো, এবং এই নগরীতে যারা বসবাস করছে তারাও কিন্তু জন্তু সুলভ, কিন্তু নিজের লজ্জা ঢাকতে কেবলমাত্র কাপড় পরলেই তো ভেতরের যে পশুত্ব তা মুছে যায় না। এই কবিতায় আমরা এমন একটি রাত্রির বর্ণনা পেলাম যা প্রতিকায়িত করেছে অন্ধকারকে। অন্ধকার নাম না দিয়ে কবি নাম দিচ্ছেন রাত্রি, কারণ এই কবিতার মতো, মানে এই কবিতায় ওই অন্ধকার নামনি যে কবিতা ছিল তার মতো ধানসিঁড়ি নদী নেই, নারী নেই, কস্তুরীর উপমা দেওয়া চাঁদ নেই। আছে যুদ্ধোত্তর শহর, বলা যেতে পারে যুদ্ধোত্তর কলকাতা, যা লিবিয়ার জঙ্গলের মতো, যার বুকে অনন্ত রাত্রি আছে, কেবল সূর্যোদয়ের কোনো ইঙ্গিত নেই। এই কবিতার মধ্যে ভীষণভাবে সাররিয়ালিস্টিক বিষয়গুলি আমরা লক্ষ্য করতে পারি। প্রতীকের ব্যবহার ভীষণভাবে রয়েছে, স্বপ্নময় চিত্রের যে গঠন তা লক্ষ্য করা যায়। দেশ কালকে নিমেষে এক করে দিচ্ছেন কবি, যা কিন্তু সাররিয়ালিস্টিক কবিতার বা সাররিয়ালিজমের অন্যতম বৈশিষ্ট্য। জীবনানন্দ দাশ সাররিয়ালিস্ট
ভিত্তিক কবিতা লিখবেন বলে কিন্তু কবিতাটি লিখেছেন তা নয়, কিন্তু তার কবিতার মধ্যে পরাবাস্তবতাবাদী কবিতার এক ভীষণ রকমের বৈশিষ্ট্য আমরা বারবার পেয়ে থাকি এবং এই কবিতার মধ্যেও তা রয়েছে। এই কবিতায় শব্দের ব্যবহার চমকপ্রদ। হাইড্র্যান্ট, মোটর কার, ডাইনামো, ব্রায়ার পাইপ, এরকম কিছু ইংরাজি শব্দের ব্যবহার, তার সঙ্গে সঙ্গে গাড়লের মতো, ঝেড়ে, এই রকম কিছু ভীষণ মৌখিক লৌকিক শব্দের সাথে অতিবৈতনিক পিতৃলোকের মতো কিছু সাধু শব্দেরও ব্যবহার আমরা লক্ষ্য করতে পারি। তাই কবিতায় শব্দের ব্যবহার তো সবসময় শব্দ নিয়ে তিনি খেলা করেছেন, কিন্তু এই কবিতায় ভীষণভাবে আমাদের নজর কাড়ে। সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি রাত্রি নাম্নী কবিতাটি একটি রাত্রিরই কথা বলা হয়েছে এবং সেই রাত্রি প্রতিকায়িত করেছে আমাদের এই জনজীবনকে, যেটাকে তিনি বলছেন লিবিয়ার জঙ্গলের মতো অন্ধকার, যেখানে সূর্যের আলো প্রবেশ করে না, এবং এই রাত্রিতে যারা ঘুরে বেড়ায় তারা জন্তুর মতো কেবলমাত্র নিজের লজ্জা ঢাকতে পোশাক পরে। কবিতাটি একটু কঠিন বলে মনে হলেও বিষয়বস্তুর দিকে নজর রাখলে আমরা বুঝতে পারি ভীষণ বাস্তব একটি কবিতা। অন্যান্য কবিতাগুলির মতো যত শেষের দিকে গেছে তার কবিতা অনেক বেশি দুর্বোধ্য এবং বাস্তব হয়ে উঠেছে। তার মধ্যে অন্যতম আমাদের এই রাত্রি কবিতাটি। আশা করি পর্বটিতে আমি বোঝাতে পারলাম কবিতাটি সম্পর্কে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। অন্য কিছু বিষয় জানতে হলে সেটাও কমেন্ট করতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।